চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এই অভ্যুত্থানের মূল স্পিরিটের প্রভাব অন্যান্য রাজনৈতিক দলের ওপরও পড়তে শুরু করেছে। বাংলাদেশের রাজনীতিকে এবং সর্বোপরি বাংলাদেশকে স্বৈরাচার এবং দুর্নীতিবাজ মুক্ত করার যে লক্ষ্য নিয়ে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এবং জীবন দিয়ে বিজয় অর্জন করেছে। স্বৈরাচার হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করেছে, এমনকি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই স্পিরিট ধারণ করার চেষ্টা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে এই মুহূর্তে রাজপথের সর্ববৃহৎ দল বিএনপি এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে কিছু স্মার্ট মুভ নিয়েছে। যেহেতু এই মুহূর্তে বেগম জিয়া বিএনপিকে নেতৃত্ব দেবার মতো শারীরিক অবস্থায় নেই, তাই বিএনপির মূল নেতা তারেক রহমান, এই দল বিএনপি এবং এই দলের মূল নেতা তারেক রহমানকে নিয়ে নানান সমালোচনা রয়েছে। বিশেষ করে 2001 থেকে 2006 সালের জোট সরকারের আমলে বিভিন্ন ঘটনা, দুর্নীতির বিভিন্ন অভিযোগ এবং হাওয়া ভবন নিয়ে নেতিবাচক প্রচারণা আছে এবং অনেক ক্ষেত্রেই এগুলো প্রমাণিত হয়েছে। বিশেষ করে 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির নানান অভিযোগ এসেছে। যদিও আওয়ামী লীগের ওপরেও একই ধরনের অভিযোগ ছিল, কিন্তু তারা ক্ষমতায় আসবার পর সেই অভিযোগগুলো তুলে নিয়েছে, মামলাগুলো তুলে নিয়েছে। এমনও মামলা ছিল যেখানে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনই আসামি ছিলেন, সেখান থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বেগম জিয়ার নামে সেই মামলা চলমান, এমনকি তাকে সাজাও দেওয়া হয়েছে। কিন্তু মূল বিষয় হলো 1/11-এর সময় আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের প্রায় সকল শীর্ষ পর্যায়ের নেতার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। জাতীয় পর্যায়ের হাতে গোনা যে কয়েকজন নেতার বিরুদ্ধে কখনোই দুর্নীতির অভিযোগ ওঠেনি, তাদের নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো। বিএনপি এবং তাদের নেতা তারেক রহমান 2001 থেকে 2006 সালে তাদের শাসন আমল নিয়ে যে সমালোচনা রয়েছে এবং আরও অন্যান্য যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে রয়েছে সেগুলোকে ট্যাকেল করার একটা চেষ্টা করছে এবং তারা কিছু স্মার্ট মুভ নিয়েছে। বিএনপি দলগতভাবে নিয়েছে এবং তারেক রহমান ব্যক্তিগতভাবেও কিছু স্মার্ট মুভ নিয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে এক ধরনের নৈরাজ্য সহিংসতা ছড়িয়ে পড়ে। এদেশে 2 দিন পর্যন্ত কার্যত কোনো সরকার ছিল না, প্রশাসন কাজ করেনি, থানাগুলোতে পুলিশ ছিল না। ইনফ্যাক্ট এখন পর্যন্তও সবগুলো থানা কার্যকরভাবে কাজ করতে শুরু করেনি। এই সুযোগে সারা দেশে ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘরে হামলা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে, কোনো কোনো জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগ এসেছে। কিন্তু এই হামলাগুলোকে সাম্প্রদায়িক হামলা হিসেবে চালিয়ে দেবার চেষ্টা করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতা করছে ভারত থেকে ব্যাপকভাবে এই প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে, সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ব্যাপকভাবে হামলা চালানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং সর্বোপরি তাদের ওপরে হামলা হয়েছে বিগত কিছুদিনে। কিন্তু এখানেও বিএনপি একটা স্মার্ট মুভ নিয়েছে। এই নৈরাজ্যের সাথে যাদের সম্পৃক্ততার অভিযোগ এসেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং 12ই আগস্ট পর্যন্ত 6 দিনে বিএনপির 67 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 9 আগস্ট একদিনেই ছাত্রদল এবং যুবদলের 15 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে নৈরাজ্যের সাথে সম্পৃক্ততার অভিযোগে। একই সাথে ব্যক্তিগতভাবে তারেক রহমানও কিছু স্মার্ট মুভ নিয়েছেন, যেটা ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা হচ্ছে, অনেকে বলবার চেষ্টা করছেন এটা এক ধরনের স্টান্টবাজি। কিন্তু যেটাই হোক না কেন, এই অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন স্টেপ নেবার চেষ্টা করছে তারেক রহমান নিজে এবং তার দল বিএনপির মাধ্যমে। তারেক রহমান ব্যক্তিগতভাবে যে মুভ নিয়েছেন সেই আলোচনায় যাবার আগে আমরা একটু দেখি বিএনপির নেতাকর্মীদের তারা কোন গ্রাউন্ডে বহিষ্কার করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গত 4 দিনে অন্তত 15 জনকে সংগঠন থেকে বহিষ্কার এবং 1 জনকে অব্যাহতি দেওয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের বাড়িঘর সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর অবস্থান নেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হলো বলে বিএনপির সূত্রে জানা যায়। আরেকটা রিপোর্ট বলছে 6 দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের 67 জনকে বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এছাড়া একই অভিযোগে গতকাল রোববার গাজীপুর ও সাতক্ষীরা জেলা যুবদলের 3 জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত 6 দিনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের মোট 67 জনকে বহিষ্কার করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা স্মার্ট মুভ, কারণ আওয়ামী লীগের অনেক নেতা বলেছেন আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন লাখ লাখ লাশ পড়ে যাবে সারা দেশে
এই কথাগুলো বলেছেন, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করতে বিএনপি যে স্টেপগুলো নিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে স্মার্ট মুভের কথা বলছিলাম, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন কার্টুনিস্ট মেহেদী হক। তিনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এবং মেহেদী হকের সেই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন তারেক রহমান এবং সেখানে তিনি একটা ক্যাপশন লিখেছেন। আমরা দেখি তিনি কি বলেছেন। I am deeply gratified that the freedom to draw political cartoons has been restored in Bangladesh. Before 2006, Bangladeshi cartoonists, especially Shishir Bhattacharya, often created cartoons about my mother and me. However, over the past 15 years, we have seen cartoonist Ahmed Kabir Kishore being subjected to enforced disappearance, enduring unimaginable torture and imprisonment for his work. Many others have faced similar repression. Shishir Bhattacharya eventually stopped creating cartoons altogether. I'm a fan of cartoonist Mehdi and I used to enjoy Shishir Bhattacharya's work as well. I sincerely hope that you will soon start creating political cartoons regularly once again. তারেক রহমান বলার চেষ্টা করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন আঁকায় তিনি কোনো কারণে রাগান্বিত তো হননি, বরং তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। তিনি বলেছেন সামনের দিনে এ ধরনের কার্টুন তিনি আরও দেখতে চান এবং 2006 সাল পর্যন্ত কার্টুনিস্টরা, বিশেষ করে তিনি মিস্টার ভট্টাচার্যের কথা বলেছেন, যিনি নিয়মিত তাকে এবং তার মাকে নিয়ে কার্টুন করতেন, ব্যঙ্গাত্মক কার্টুন করতেন, পলিটিক্যাল কার্টুনস, এবং সেটা তিনি এনজয় করতেন। কিন্তু 2006 সালের পর থেকে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যেভাবে কার্টুনিস্টদের ওপরেও দমনপীড়ন চালানো হয়েছে, আমরা কিশোরের উপরে কী ধরনের নির্যাতন চালানো হয়েছে সেটা জানি। তাকে প্রথমে গুম করা হয়েছিল, এরপর তার উপরে কি নির্মম নির্যাতন করা হয়েছে। শিশির ভট্টাচার্য পুরোপুরিভাবে কার্টুন বানানো ছেড়ে দিয়েছেন। তারেক রহমান ইন্সপায়ার করছেন অন্যান্য কার্টুনিস্ট সহ শিশির ভট্টাচার্য এবং মেহেদী হককে এ ধরনের পলিটিক্যাল কার্টুন সামনের দিনে আরও বেশি করে করবার জন্য, এবং এই কার্টুনের মধ্য দিয়ে রাজনৈতিক সমালোচনা তিনি নিতে প্রস্তুত। এবং তিনি স্মরণ করিয়ে দিয়েছেন 2001 থেকে 2006 সালের তাদের সরকারের আমলে কার্টুনিস্টরা নির্ভয়ে এ ধরনের কার্টুন করতে পারত, যেটা শেখ হাসিনা সরকারের আমলে আর সম্ভবপর হয়নি। মেহেদী হকের কার্টুন নিয়ে তারেক রহমানের এই রিয়াকশনের পর মাহতাব রশিদ আরেকটা কার্টুন এঁকেছেন। এখানে দেখা যাচ্ছে তারেক রহমান গলায় মেডেল নিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে লেখা আছে মাদার অফ বাক স্বাধীনতা। অর্থাৎ তিনি মেহেদী হকের কার্টুন নিয়ে যে কমেন্ট করেছেন সেটা নিয়ে এখানে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছেন মাহতাব রশিদ। এই কার্টুনটা তারেক রহমান শেয়ার করেননি, কিন্তু সেখানে তিনি একটা কমেন্ট করেছেন। Excellent cartoon, Mahatab Rashid. I appreciate your work. However, I only wish to be recognized as the biological father of my only child. I have no interest in being credited as the father of any other phenomena. Freedom of speech is a fundamental right, not something that can be bestowed as a favor. মাহতাব রশিদের এই কার্টুনকে অ্যাপ্রিসিয়েট করে তারেক রহমান এখানে বলেছেন তিনি শুধুমাত্র তার একমাত্র সন্তানের পিতা হতে চান, বাক স্বাধীনতা, হিউম্যানিটি এগুলো কোনো কিছুর পিতা হতে চান না। এবং তিনি বলেছেন বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার, সুতরাং এটা কাউকে উপহার দেবার কোনো কিছু নেই। এই দুটো মুভ নিঃসন্দেহে তারেক রহমানের ইমেজ বৃদ্ধিতে সাহায্য করবে এবং একই সাথে বিএনপি সারা দেশে নৈরাজ্য ঠেকাতে যে ব্যবস্থা নিয়েছে সেটাও নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, কারণ নতুন বাংলাদেশের সাথে খাপ খাইয়ে না নিতে পারলে কোনো রাজনৈতিক দলই যে দেশে টিকতে পারবে না, সেটা বিএনপি এবং তারেক রহমান খুব ভালোভাবেই বুঝতে পারছেন। আমরা বিএনপির কাছে প্রত্যাশা করতেই পারি তারা দেশের জনগণের পালস বুঝেই সামনের দিনে রাজনীতি করবেন। এই কারণে বিএনপি এবং তারেক রহমানের এই স্মার্ট মুভ স্টান্টবাজিও যদি হয়ে থাকে, তারপরও আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি।